হ্যালো এভরিওয়ান, সবাইকে সালাম জানিয়ে আমি আজকে আমাদের আলোচনা শুরু করছি। তো আমাদের আজকের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে নিউরোবায়োকেমিস্ট্রি, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, এবং সেটা হচ্ছে যে ডিফারেন্স বিটুইন গ্রোয়িং অ্যান্ড অ্যাডাল্ট ব্রেইন, অর্থাৎ আমাদের যে কচি ব্রেইন এবং এর সাথে যে আমাদের পরিপক্ক ম্যাচিওর ব্রেইনের পার্থক্যটা আসলে কোথায়। নিউরোকেমিস্ট্রি ভাষায় আমরা আজকে সেটা আলোচনা করব। সো আমরা যে বিষয়টা এখানে দেখতে পাচ্ছি যে the adolescent brain undergoes dramatic change. হ্যাঁ, এই ব্রেনটা আসলে এই সময়টাতে খুব ড্রামাটিক একটা চেঞ্জের মধ্য দিয়ে যায়। হ্যাঁ, এই ড্রামাটিক চেঞ্জের মধ্য দিয়ে যায়, দেখা যাচ্ছে যে ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে যায়। হ্যাঁ, এবং এটাই চলতে থাকে মিড টোয়েন্টিস পর্যন্ত। কোন পর্যন্ত চলতে থাকে? মিড টোয়েন্টিস পর্যন্ত। অর্থাৎ এই যে ব্রেইনের যে ড্রামাটিক যে পরিবর্তন, এটা 25 বছর পর্যন্ত মোটামুটি অত্যন্ত দ্রুত গতিতেই চলতে থাকে, এবং তারপরে আমরা মোটামুটি বলতে পারি যে না, ব্রেনটা ম্যাচিউর হয়েছে। সো এখানে কি কি বিষয়গুলো চলতে থাকে? এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে থিকেনিং অফ গ্রে ম্যাটার। হ্যাঁ, গ্রে ম্যাটারের থিকেনিংটা হয়। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে গ্রে ম্যাটার কি, তাহলে গ্রে ম্যাটার কি এটা আমাদের জানতে হবে। হ্যাঁ, গ্রে ম্যাটার কি এটা আমাদের জানতে হবে, যে গ্রে ম্যাটার কি এবং সেটা থিকেনিং হলে কেমন হয়। সো গ্রে ম্যাটার হচ্ছে আমাদের ঘিলু বা ব্রেন, যেটা ব্রেন সেরেব্রাম, যেটাকে সাইন্টিফিক টার্ম আছে সেরেব্রাম। সেরেব্রাম যে চারটা লোবে বিভক্ত যে সেরেব্রামটা রয়েছে। হ্যাঁ, ভালো ড্র করতে পারি না, তারপর আমি একটু চেষ্টা করছি ড্র করার জন্য। হচ্ছে যদি এর একটু ঘিলুর অংশ, যদি আমরা কপালের সাথে তুলনা করি, তাহলে আমাদের যে এই সামনের অংশ, পিছনের অংশ, উপরটা মিলে হচ্ছে যে সেরেব্রামটা যে তৈরি, সেই সেরেব্রামের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই চারপাশেই হচ্ছে অসংখ্য ভাঁজযুক্ত একটা স্ট্রাকচার। সো তার চারপাশে দেখা যাচ্ছে যে গ্রে ম্যাটারের পরিমাণটা যার যত পুরু, তার আসলে ব্রেন ডেভেলপমেন্টটা তত বেশি হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এবং এটা অ্যানিমালের সাথে যদি আমরা হিউম্যানের ব্রেইনে কম্পেয়ার করি, তাহলে অবশ্যই সেটা প্রতীয়মান হবে যে তাদের গ্রে ম্যাটারটা আসলে হিউম্যানের অনেক বেশি পুরু। হ্যাঁ, এবং বাচ্চাদের ক্ষেত্রেও ঠিক তাই। বাচ্চাদের গ্রে ম্যাটারের থিকেনিংটা চলতে থাকে, ইটস এ চলমান প্রসেস। এবং মোটামুটি বিভিন্ন ধরনের এনভায়রনমেন্টাল স্টিমুলি, তারপরে আমাদের পড়াশোনা, শিক্ষা, পরিবেশ, সামাজিক ইত্যাদি ব্যাপারগুলো মিলিয়ে আমাদের হচ্ছে প্রচুর প্রচুর নিউরনের কানেকশন তৈরি হয়, এবং যত বেশি কানেকশন তৈরি হবে আমাদের গ্রে ম্যাটার তত বেশি রিচ হবে। হ্যাঁ, সো এই গ্রে ম্যাটার নিয়ে আমাদের পরবর্তী ভিডিও আসবে। সো গ্রে ম্যাটার থিকেনিংটা চলতে থাকবে। এখন গ্রে ম্যাটার গ্রে কেন? কারণ হচ্ছে আমরা জানি যে আমাদের যে ব্রেনের যে কানেকশন গুলো, তখন ডেনড্রাইট, হ্যাঁ, এগুলো একটু বাইরের দিকে থাকে। সো ডেনড্রাইট হচ্ছে এটা মোটামুটি গ্রে আবরণ। আর আমাদের যে অ্যাক্সন, অর্থাৎ লম্বা যে সুতার মতো যে আবরণ, ইয়েটা টার্মিনাল আর কি, ডেনড্রাইট থেকে উদ্ভূত যে, হ্যাঁ, সেটা হচ্ছে মূলত হচ্ছে হোয়াইট ম্যাটারের পার্ট হিসেবে কাজ করে। সো এই হচ্ছে বিষয়। তো বাচ্চাদের গ্রে ম্যাটারের পরিমাণ কম থাকে, হ্যাঁ, কম পুরো থাকে। এর পরের পয়েন্টে আমরা যদি চলে আসি, যে মাইলিনেশন ইন দ্য ব্রেন। মাইলিনেশন আমরা কিছুক্ষণ পূর্বেই আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে, এটা ধরা যাক যে একটা নিউরন। হ্যাঁ, আমরা ধরলাম যে এটা একটা নিউরন। এটা একটা নিউরনের, এটা হচ্ছে অ্যাক্সন, তার চারপাশে রয়েছে হচ্ছে মাইলিন সিট। হ্যাঁ, সো এইখানে হচ্ছে আমরা জানি যে একটা নিউরন প্রায় আরো 1000 কানেকশন তৈরি করতে পারে, এবং মোর দ্যান 100 বিলিয়ন নিউরন রয়েছে আমাদের হচ্ছে ব্রেনে। সো সেই সুবাদে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই যে মাইলিনেশনটা, অর্থাৎ এই যে তথ্য আদান প্রদানের জন্য যে অ্যাকশনটা ব্যবহৃত হয়, সো সেখানেই বলা হচ্ছে যে এই অ্যাকশনের গায়ে আমাদের ফ্যাটি, ওয়াক্সি, তারপরে হচ্ছে সাবস্টেন্স রয়েছে, যেগুলো মাইলিন বলা হয়। সেই মাইলিন দিয়ে হচ্ছে আমাদের হচ্ছে মাইলিনেশন
টা সাধারণত হয়। সো আমরা যেটা দেখতে পাচ্ছি যে যদি মাইলিনেশনটা কমপ্লিট হয় তাহলে তার হচ্ছে ব্রেইনের যে মেসেজ আদান প্রদান সিগন্যাল প্রসেসিং স্পিডটা অনেক বেড়ে যায় এবং দেখা যাচ্ছে হচ্ছে সম্পূর্ণ আনমাইলিনেটেড একটা সেলের সাথে যদি একটা মাইলিনেটেড সেল নার্ভ সেলের তুলনা করা যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 15 গুণ স্পিড সিগন্যাল প্রসেসিং স্পিড বেড়ে যায়। হ্যাঁ, সেই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। সো এই মাইলিনেশন প্রসেসটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা বাচ্চাদের ক্ষেত্রে খুব দ্রুততর সময়ের মধ্যেই এটা চলে আসে। হ্যাঁ, সো মাইলিনেশন প্রসেসের জন্য আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে ফ্যাট জাতীয় খাবার, এবং সেটা অবশ্যই গুড ফ্যাট হলে সবচেয়ে ভালো হয়। এবং আমরা জানি যে সবচেয়ে যেটা যে আমাদের তিনটা যে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড গুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সো সেগুলো সাধারণত দেখা যাচ্ছে যে এবং অন্যান্য ফ্যাটও এখানে মাইলিন এটা হচ্ছে একটা ডিফারেন্ট টাইপ অফ ফ্যাট। সো মাইলিনেশন প্রসেসের জন্য এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড গুলো প্রয়োজন, বাট এটা মাইলিন ফর্মে ডাইরেক্টলি পার্টিসিপেট করে না। হ্যাঁ, সো এটা একটা নিয়ে আবার আলাদা একটা নেক্সট ভিডিও করা যাবে। বাট সাধারণত দেখা যাচ্ছে যে যারা এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড বা সামুদ্রিক মাছ এগুলো কনজিউম খুব বেশি করে তাদের ব্রেনের মাইলিনেশনটা বেশি ভালো হয়। এই জন্য দেখা যায় যে পৃথিবীর সভ্যতায় সমুদ্র পাড়ের মানুষগুলো ব্রেন সবসময় একটু একটু উঁচু মানের হয়ে থাকে। এবং এটা সেই প্রাচীন গ্রিস থেকে শুরু করে আমাদের নোয়াখালী বরিশাল পর্যন্ত বিস্তৃত হয়। এরপরে আমরা যে বিষয়টা যে খেয়াল করি সেটা হচ্ছে কন্টিনিউইং ডেভেলপমেন্ট অফ ফ্রন্টাল লোবস। হ্যাঁ, অর্থাৎ আমাদের যে ব্রেনের যে সামনের অংশ, আমরা বলেছি যে সেরেব্রামের যে সামনের অংশ যেটাকে আমরা ফ্রন্টাল লোব বলছি, চারটা লোব থাকে, ফ্রন্টাল, প্যারাইটাল, অকিপিটাল পিছনে থাকে, টেম্পোরাল লোব। এক একটার কাজ এক এক রকম। সো ফ্রন্টাল লোবটা আসলে মূলত আমাদের যাবতীয় এনভায়রনমেন্টাল স্টিমুলেশন গুলোকে প্রসেস করে থাকে। হ্যাঁ, সো দেখা যাচ্ছে যে বাচ্চাদের ক্ষেত্রে ফ্রন্টাল লোবটা অত বেশি ডেভেলপ থাকে না, যার ফলে তারা হচ্ছে ঠিকমতো এনভায়রনমেন্টাল যে স্টিমুলেশন এগুলো প্রসেস করতে পারে না এবং যার ফলশ্রুতিতে তারা হচ্ছে যেহেতু ফুলি ফাংশনাল না তাদের ফ্রন্টাল লোব, তারা ম্যাক্সিমাম কাজগুলোই আসলে কোন রকম রেশনাল মানে থিঙ্কিং বা থটফুলি চিন্তা ভাবনা না করেই আবেগের বশে করে বসে। হ্যাঁ, এটা একটা বড় ডিফারেন্স যে আসলে ফ্রন্টাল লোবের যে ডেভেলপমেন্ট না হওয়া। আসলে আমাদের যে বিবেক বুদ্ধি হওয়া বা ম্যাচুরিটি বলতে আমরা আসলে সাধারণত ফ্রন্টাল লোবের ইয়াটাকে আমরা বুঝিয়ে থাকি। ঠিক আছে? সো আরেকটা যেটা দেখা যাচ্ছে যে আহ, আহ, দেখা যাচ্ছে যে যাদের এই ফ্রন্টাল লোবটা আস্তে আস্তে ডেভেলপ করতে থাকে, এই প্রিফ্রন্টাল লোবে আসলে সাধারণত আমাদের দেখা যাচ্ছে যে ওয়ার্কিং মেমোরি গুলো স্টোর অবস্থায় থাকে। প্রিফ্রন্টাল লোব, জাস্ট ফ্রন্টাল লোব ফোরহেডের নিচে থাকে, কপালের নিচে, ফ্রন্টাল লোবের একটু পূর্বে প্রিফ্রন্টাল লোব। সো সেখানে দেখা যাচ্ছে যে বাচ্চাদের ক্ষেত্রে সেটা যেহেতু ফুলি ডেভেলপ না, ফুলি ফাংশনাল না থাকার কারণে বাচ্চারা এট এ টাইম অন অ্যান এভারেজ দেখা যাচ্ছে দুই দুইটা তথ্য মাথায় রাখতে পারে, বাট দেখা যাচ্ছে যে 15 বছরের পরে কিন্তু প্রায় এট এ টাইম 7 ধরনের তথ্য মস্তিষ্কের মধ্যে আমরা নিয়ে 7 রকমের চিন্তা ভাবনা করতে পারি আর কি। সেটাই বোঝানো হয়েছে। সো এটা খুবই ইম্পর্টেন্ট যে ওয়ার্কিং মেমোরির সাথে আমাদের ফোরহেড, কপালের নিচের অংশটা খুবই জরুরি, প্রিফ্রন্টাল লোব। সো দেখা যাচ্ছে যে এই অংশ আসলে ডেভেলপমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বিবেক বুদ্ধির জন্য, ওয়ার্কিং মেমোরির জন্য, সবকিছুর জন্য। সো এই জন্য আসলে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ব্যায়াম বা অনেক কিছুই তৈরি হয়েছে পৃথিবীতে বা ধর্ম, যেমন আমাদের আমাদের মুসলিমদের ক্ষেত্রে নামাজের কথা বলা হচ্ছে, যদি আমরা ধরি হিন্দুদের ক্ষেত্রে পূজা অর্চনা বা তাদের যোগা এই সমস্ত ব্যাপারগুলো সাধারণত আসলে এই ব্রেনের ওয়ার্কিং মেমোরিটাকে ডেভেলপ করার টার্গেটকে মাথায় নিয়ে এবং নিউরো সায়েন্স আবিষ্কৃত হওয়ার বহু আগে থেকেই আসলে কিন্তু তারা এই বিষয়টা জানতো যে আমাদের
ব্রেইনের যে আমাদের যে কপালের নিচে যে একটা অংশ রয়েছে সেটা আসলে খুবই খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্কিং মেমোরি, আমাদের চিন্তা চেতনা আবেগ বিবেক বুদ্ধি সবকিছু আসলে এই অংশ নিয়ন্ত্রণ করে থাকে। এবং গরু ছাগল হাঁস মুরগির সাথে মানুষের পার্থক্যটাই মূলত আসলে এই কারণে। সো এই হচ্ছে বিষয়। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র আসলে ওয়ার্কিং মেমোরি যেটা ধারণ ক্ষমতা আসলে বয়স বাড়ার সাথে সাথে বাড়ে না বটে, বাট দেখা যাচ্ছে কিন্তু আমাদের আহ, আহ, না পারলেও বয়স বাড়ার সাথে সাথে যেটা হয় বারবার একই কাজ করার ফলে আমাদের দক্ষতা বেড়ে যায়। হ্যাঁ, দক্ষতা বা এক্সপার্টাইজ আমরা যদি সেটাকে গেইন করতে চাই তাহলে দেখা যাচ্ছে যে একটা কাজকে বারবার করতে হবে। কন্টিনিউয়াসলি যদি আমরা সিগন্যাল দিতে থাকি, ইনফরমেশন দিতে থাকি, তাহলে আমরা একসময় এই নভিস থেকে অর্থাৎ শিক্ষা নভিস থেকে আমরা এক্সপার্ট পর্যায়ে চলে যাব। হ্যাঁ, সো এটাই হচ্ছে আসলে বিষয়, যে যে কোনো বয়সী যে কেউ এক্সপার্ট হতে পারে সে বারবার তথ্য ইনপুট দেওয়ার মাধ্যমে। এর সাথে মেধার কোনো সম্পর্ক নেই, বা এর সাথে হচ্ছে আমাদের ওয়ার্কিং মানে বয়সের সম্পর্কটা আসলে এটার সাথে নেই, যে কোনো একটা পার্টিকুলার কাজে এক্সপার্টাইজের ক্ষেত্রে। সো এটা আমরা দেখলাম যে আসলে গ্রোয়িং ব্রেইন এবং অ্যাডাল্ট ব্রেইনের মধ্যে আসলে পার্থক্যটা কি। সো এখানে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখে আসছি যে ওদের যেহেতু ফ্রন্টাল লোবটা অত বেশি ডেভেলপ না থাকার কারণে ইমোশনালি কাজ করে। সো ম্যাক্সিমাম সময় দেখা যাচ্ছে যে বাচ্চারা যে ধরনের অপরাধ করে থাকে সেটাকে সাধারণত অতটা সিরিয়াসলি নেওয়া হয় না, কারণ ওদের বিবেক বুদ্ধি ভাবে ডেভেলপ করে না, বিকজ দ্য ফ্রন্টাল লোব ডেভেলপমেন্ট এর অভাবের কারণে, এবং ইমোশনালি তারা কাজ করে থাকে। ইমোশনালি কাজ করারও আমাদের কারণ আছে, কারণ আমাদের ব্রেইনের যে অ্যামিগডালা পোর্শন রয়েছে সেই অংশটা মূলত এনভায়রনমেন্টে আমাদের চারপাশে স্টিমুলেশন এবং অ্যামিগডালা এই নিয়ে মানে আমাদের আবেগ বা পূর্বে কিছু তথ্য, হ্যাঁ, সার্ভাইভাল, একটা সময় মানুষ তো সার্ভাইভ করতে গিয়েই তাদের জীবন শেষ হয়ে যেত, সে সমস্ত তথ্য অ্যামিগডালায় থাকে। সো ফ্রন্টাল লোব হচ্ছে এগুলোকে প্রসেসিং করে, যে বর্তমান কন্ডিশনের সাথে মিলিয়ে। কিন্তু সেটা দেখা যাচ্ছে যে ফ্রন্টাল লোবটা ডেভেলপ না হওয়ার কারণে বাচ্চারা সাধারণত ইমোশনালি কাজ করে বসে, আবেগের বসে, বা যখন তার কাছে যেটা ভালো মনে হয় সেটাই করে বসে। সো এটা একটা নিউরোবায়োকেমিস্ট্রি টপিক হলেও আমি মনে করি যে বাস্তব জীবনে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়াতে পারে, আর এটা একটা গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্নও বটে। সো আমরা শেষ করতে পারি।